ভেবেছিলাম ছোট কাজের ছেলে, তাই শহরের নিয়ম কানুন জানে না। কিন্তু যতবার তাকালাম ততবারই বুঝলাম ওর দৃষ্টিটা কোনোভাবেই নিরীহ না। বাড়ির কাজ করতে গিয়ে ও যেন সবসময় এমনভাবে আমার চলাফেরা মেপে নিত, যেন আমি কোথায় দাঁড়াই, কিভাবে হাঁটি, কোন দিকে তাকাই, সবই ওর হিসেবের মধ্যে। আমি প্রতিদিন সকালেই বারান্দার দরজা খুলে দিই, রোজ ঢুকে পড়ে। কিন্তু সেই রোদের চেয়েও তীক্ষ্ণ ছিল ওর চোখ, যেন আলো নয়, ছায়া ছুঁয়ে যাচ্ছিল আমাকে। ওর কাজের ভেতরেও এক অদ্ভুত আগ্রহ, যেন কাজ নয়, আমাকে দেখার অজুহাত। আমি তাকে বকা দিতাম, কখনো কখনো চুপ করে যেতাম, কারণ বুঝতাম না স্বাভাবিক আচরণ আর চাপা নজরের ফারাক কোথায়। একদিন রান্নাঘরে ভাত গরম করছিলাম, পেছনে হালকা শব্দে তাকাতেই দেখি ও দাঁড়িয়ে আছে এমন দৃষ্টিতে যেন কোনো প্রশ্ন নয়, বরং কোনো দাবি লুকিয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, এভাবে চুপি চুপি দাঁড়িয়েছ কেন? আর সে হাসলো এমনভাবে যেন সে কিছু জানে, আমিও জানি, কিন্তু কেউ মুখে আনছি না। সেদিন থেকেই বুঝলাম সমস্যাটা শুধু ওর দৃষ্টি নয়, বরং ওর থেকে ছড়ানো এক ধরনের উপস্থিতি, যা না চাইলেও আমাকে জড়িয়ে ফেলে। ও যেদিকে যায় সেদিকেই কোনো না কোনো অজুহাতে হাজির, কখনো ঝাড়ু নিতে, কখনো ছুরি খুঁজতে, কখনো পানি আনতে। সবই কাজের মতো দেখায়, কিন্তু উদ্দেশ্যটা আলাদা। আমি স্পষ্ট বুঝতাম ও কাছে আসতে চায়, এমনভাবে আসতে চায় যেন বাড়ির ভেতরের দেয়ালও টের না পায়। কিন্তু আমার ভেতরেও একটা দ্বন্দ্ব চলত, স্থিরতা চাই, আবার ওর চোখের সেই অস্বস্তিকর আকর্ষণ আমাকে দেখাতো মানুষ কত সহজে অভ্যস্ত হয়ে পড়ে। আমি যতটা দূরে থাকার সিদ্ধান্ত নিতাম, ও ততটাই কোনো শব্দ ছাড়াই আমার পাশে এসে দাঁড়াতো। একদিন দুপুরে হালকা বাতাসে পর্দা উড়ছিল, আমি বসে কাপড় ভাঁজ করছিলাম। হঠাৎ বুঝলাম ও ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আর বাতাস পর্দা ঠেলে সরাতেই আমাদের ছায়া একসাথে মিশে গেল দেয়ালে। আমি বললাম, কিছু চাই? ও ধীরে বলল, আপনাকে ডাকিনি, তবে আপনি ডাকলে আসতাম। ওর এই কথা আমার ভেতরে এমন একটা কম্পন তুলল, যা ভয় আর কৌতূহলের মাঝামাঝি ঝুলে থাকলো। আমি সরলাম, কিন্তু মনে হলো আমাকে নয়, বরং আমার সরাটা দেখতেই ও দাঁড়িয়েছিল। সেদিন থেকেই মনে হলো ও শুধু কাজের ছেলে নয়, বরং কেউ একজন যে থাকতে চায় আমার খুব কাছে, এমনভাবে থাকতে চায় যে আমার নিয়ম শৃঙ্খলা, একা থাকার স্বস্তি সব কিছুকে বদলে দেয়। সেদিনের পর ওর আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল, যেন ও বুঝে গেছে আমি ওর দৃষ্টি এড়িয়ে গেলেও সেই দৃষ্টি আমাকে ঘিরে থাকে। ও যখন বাড়ির বাইরে থাকে তখন বাড়িটা খুব ফাঁকা লাগে, আবার যখন কাছে থাকে তখনও এক ধরনের চাপা ভর অনুভব করি, যেন বাড়িটা খুব ছোট হয়ে গেছে। একদিন বিকেলে আমি বারান্দায় গাছগুলোতে পানি দিচ্ছিলাম, হঠাৎ দেখি ও নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকানো, এমনভাবে তাকানো যেন আমার নড়াচড়ার ভেতর কোনো লুকানো সংকেত খুঁজছে। আমি বিরক্ত হয়ে বললাম, কাজ করো, দাঁড়িয়ে কেন? আরও মাথা নিচু করলো, কিন্তু চোখ নামালো না। ওর তাকানো থামে না, শুধু শব্দ থামে, মুখ থামে, হাত থামে, কিন্তু চোখের ভেতরের আগ্রহ থামতে জানে না। আমি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম, অথচ কেন জানি মনে হচ্ছিল দরজার ওপাশেও দাঁড়িয়ে আছে। যদিও ও ছিল না, শুধু ওর উপস্থিতির চাপ এতটাই ঘন হয়ে গেছে। সন্ধ্যাবেলা খাবার বানাচ্ছিলাম, ও পাশ দিয়ে যাওয়ার সময় আলগাভাবে বলল, আজ অনেক ক্লান্ত, একটু চা হবে? ওর এভাবে চা চাওয়া তেমন কিছু না, কিন্তু তার বলার ভঙ্গি যেন আমার কাছ থেকে কোনো স্নিগ্ধতার অনুমতি চাইছিল। আমি চুপ করে চা বানিয়ে দিলাম, কিন্তু দিতে গেলাম না। ও নিজেই এসে চায়ের কাপ তুলে নিল আর বলল, আপনি বানালে অন্যরকম লাগে। আমি বললাম, চায়ের স্বাদ তো একই। ও হেসে বলল, না, মানুষের হাতের উষ্ণতা আলাদা। আমি তখন কাপড় ধুচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল ওর কথা আমাকে ঘিরে ফেলছে, এমনভাবে যেন দেয়ালের ভেজা আর্দ্রতাও সেটা শুষে নিচ্ছে। একদিন সকালে বাইরে বৃষ্টি, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর ও হঠাৎ এসে বলল, আপনি চাইলে আজ বাজারে যেতে হবে না, আমি সব এনে দেব। আমি বললাম, বৃষ্টিতে বেরোনোর দরকার নেই, কিন্তু ও শান্তভাবে বলল, আপনি চাইলে ভিজে আসতে আমার সমস্যা নেই। ওর এই অদ্ভুত মমতা মেশানো জেদের মধ্যে যেন কোনো এক অস্পষ্ট দাবি লোকায়, যা মুখে বলে না, কিন্তু প্রতিটি কাজে বুঝিয়ে দেয়। সারাদিনও ঘরের নানা কাজ করলো, কিন্তু যেদিকে যাই ও ঠিক সেই দিকেই কোনো না কোনো অজুহাতে হাজির। আমি আলমারি পরিষ্কার করছিলাম, ও এসে বলল, লাগবে? আমি বললাম না। ও বলল, ঠিক আছে, কিন্তু তবুও একটু দূরে দাঁড়িয়ে রইল, যেন দূরে থেকেও কাছে থাকার চেষ্টা। রাতে ঘর নীরব হলে ওর যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু যাওয়ার আগে ও বারান্দায় দাঁড়িয়ে বলল, আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু কেন? ও মাথা নিচু করে বলল, কিছু না, মনে হলো আপনি আজ খুব চুপ। আমার মনে হলো ও শুধু প্রশ্ন করছে না, বরং আমার একাকিত্বের ভেতর ঢুকতে চাইছে। ও চলে যাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে রইলাম,
কিন্তু বৃষ্টি পড়া বন্ধ হলেও ওর উপস্থিতির মতো একটা ভারী আর্দ্রতা রয়ে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতেই দেখি আমার দরজার সামনে চুপচাপ করে রাখা আছে 1 কাপ গরম দুধ আর একটা কলা, যদিও আমি দুধ খাই না। আমি দরজা খুলে ডাকলাম, এগুলো কে রাখলো? ও দূর থেকে বলল, আপনি কাল রাতে কিছু খাননি, তাই ভাবলাম যেন খালি পেটে না থাকেন। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব কেন করো? ও হাসলো, সেই অদ্ভুত শান্ত হাসি, আর বলল, আপনাকে দেখলে মনে হয় যত্ন নেওয়া দরকার। আমি বলতে চাইলাম, তুমি নিজের কাজে মন দাও, কিন্তু মুখ থেকে বের হলো না, কারণ ওর কথার ভেতর এমন এক নরম চাপা আকুলতা ছিল যা আমাকে অস্বস্তি দিয়েও আটকে রাখে। বিকেলে কাজ শেষে আমি একটু বাইরে বেরোলাম, দোকান থেকে কিছু আনতে, আর ভাবলাম ফিরে এসে দরজা লাগিয়ে রাখব যেন বারবার সামনে না পড়ে। কিন্তু ফেরার সময় রাস্তার মোড়ে দেখি ও দাঁড়িয়ে আছে ছাতা হাতে, যেন জানতো আমি বের হব। আমি বললাম, তুমি এখানে কেন? ও বলল, বাজারে যাওয়ার পথে ভাবলাম আপনাকে নিয়ে যাই, আপনাকে একা ভেজা রাস্তায় দেখতে ভালো লাগে না। আমি বিরক্ত হলাম, কিন্তু কোনোভাবে বিরক্তিটা পুরোটা প্রকাশ করতে পারলাম না, কারণ ওর কথার ভেতর যত্ন আর নজরের ভেতর বাসনা, এই দুটো মিশে এমন এক ভারী অনুভূতি তৈরি করত যা হাওয়ার মতো সরেও না, পানির মতো শুকিয়েও যায় না। আমি হেঁটে যেতেই ও আমার সঙ্গে পাশাপাশি হাঁটতে লাগলো, যেন ওর ছায়া আমার ছায়ার সাথে সমান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ফিরে এসে দরজা বন্ধ করলাম, কিন্তু দরজার ওপাশে ওর চুপচাপ দাঁড়িয়ে থাকার অনুভূতি আবারও ফিরে এলো। রাতের খাওয়ার সময় দেখলাম ও একটু দূর থেকে আমাকে দেখছে, এমনভাবে যেন আমি কিভাবে চামচ ধরছি তাও ওর কাছে গুরুত্বপূর্ণ। আমি বললাম, তোমার কি হয়েছে? ও বলল, কিছু হয়নি, শুধু মনে হয় আপনি অনেক একা। আমি বললাম, একা থাকা মানেই সমস্যা না। ও আবার বলল, কিন্তু আপনাকে দেখলে মনে হয় কেউ কাছে থাকলে আপনার খারাপ লাগতো না। ওর কথায় কোনো খোলামেলা প্রস্তাব ছিল না, কিন্তু ঢেকে রাখা এক আকাঙ্ক্ষা ছিল যা শব্দে প্রকাশ করে না, কিন্তু সব আচরণে ছড়িয়ে দেয়। আমার মনে হচ্ছিল আমি যেন নিজ ঘরের ভেতরেই কোনো অচেনা নীরব চাপের মধ্যে আটকে পড়েছি। ও কাজ করতে করতে মাঝে মাঝে এমনভাবে তাকায় যেন আমার হাঁটার ধরন, কাপড় ভাঁজ করার ভঙ্গি, দরজা খোলার শব্দ সবই ওর কাছে গুরুত্বপূর্ণ। একদম দৃষ্টি না সরিয়ে এমনভাবে তাকায় যেন আমাকে রেখে নিজের একটা স্বপ্ন তৈরি করছে। আর আমি বুঝি ওর সেই স্বপ্নে আমার কোনো অনুমতি নেই, আছে শুধু ওর ইচ্ছা। একদিন দুপুরেও বলল, আপনি চাইলে আমি আজ বাজারের পর একটু বাইরে নিয়ে যেতে পারি, বাইরে গেলে আপনার ভালো লাগবে। আমি বললাম, কেন? ও ধীরে বলল, আপনাকে একা ঘরে দেখে আমার খারাপ লাগে, মনে হয় আপনাকে একটু হাসানো দরকার। আমি হাসিনি, কিন্তু মনে হলো ও আমার হাসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওর এই চাওয়া, থাকতে চাওয়া, কাছে আসতে চাওয়া, আমাকে নিজের কোনো জায়গায় বসাতে চাওয়া, এসব যতটা আমাকে ভয় দেখায় ততটাই অজানা কৌতূহল তৈরি করে। কখনো মনে হয় ওর ভেতরের লুকানো অন্ধকার আছে, আবার কখনো মনে হয় সেই অন্ধকারটাই ওর শক্তি। ও শুধু কাজের ছেলে নয়, বরং এমন কেউ যে আমার নীরবতা পর্যন্ত পড়ে ফেলতে চায়, এমন কেউ যে আমার জীবনে নিজের উপস্থিতিকে চিহ্ন হিসেবে বসাতে চায়। আমি জানি না এটা কোথায় গিয়ে থামবে, কিন্তু বুঝতে পারছি থামার ইচ্ছে ওর নেই। পরের সকালে দরজা খুলতেই দেখি ও উঠোনে ঝাড়ু দিচ্ছে, কিন্তু আমার পায়ের শব্দ হতেই ওর হাত থেমে গেল, আর চোখ এক মুহূর্তে আমার মুখে এসে আটকে গেল। আমি বুঝলাম ও কাজ করছে না, বরং আমাকে দেখছে এমনভাবে যেন আমি সকালবেলার আলো আর ওর দৃষ্টির মাঝামাঝি দাঁড়িয়ে থাকা কোনো ছায়া। আমি কিছু না বলেই ভেতরে যেতে চাইছিলাম, তখনও হঠাৎ বলল, আজ বাইরে একটু যাওয়া যায় না? আপনার মুখ দেখে মনে হচ্ছে ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন। আমি থামলাম, কারণ ওর কথা শোনায় কোনো দুষ্টুমি ছিল না, বরং একটা অদ্ভুত শ্বাস যেন আমার মনের ভেতর ঢোকার চেষ্টা করছে। আমি বললাম, কেন তুমি চাইছো আমি বাইরে যাই? ও ধীরে বলল, কারণ আপনার একা থাকা আমার সহ্য হয় না, মনে হয় আপনি যতটা হাসতে পারেন তার অর্ধেকও হাসেন না। ওর কথাগুলো আমার ভিতরে কোথাও লেগে গেল, কারণ সত্যি বলতে গেলে কতদিন হলো আমি বিনা কারণে হাসিনি। কিন্তু আমি বললাম, আমার বেরোনোর দরকার নেই। ও মাথা নিচু করল, কিন্তু চোখ নামালো না, এমনভাবে তাকালো যেন আমার না বলা কথা পড়ে নিতে চাইছে। ওর নীরব দৃষ্টি আমাকে অদ্ভুতভাবে ব্যস্ত করে তোলে, যেন নিজেকে লুকাতে চাইছি, অথচ ও আমাকে দেখেই ফেলছে। বিকেলে আমি কাপড় শুকাতে দড়িতে তুলছিলাম, হঠাৎ দেখি ও আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, কোনো শব্দ না করে। আমি চমকে যেতে ও বলল, ভয় পেলেন? আমি বিরক্ত হয়ে বললাম, তুমি এভাবে আসো কেন? ও হালকা হাসলো আর বলল,
আমি আসলে শব্দ না করে হাঁটার অভ্যেস আছে, তবে আপনাকে ভয় দেখানোর ইচ্ছে ছিল না। কথাটা নিরীহ শোনালো, কিন্তু ওর ভেতরে নীরব উপস্থিতি আমাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলল যেন আমি নিজের উঠোনেই অতিথি। ও আমার হাত থেকে ভেজা কাপড়টা নিয়ে দড়িতে তুলতে লাগলো, আর আমি তার খুব কাছে দাঁড়িয়ে থাকা অনুভব করলাম। মনে হচ্ছিল বাতাসে কোনো শব্দ নেই, শুধু ওর নিঃশ্বাসের হালকা ছোঁয়া আর আমার ভেতরের চাপা ধ্বনি। সব কাপড় শুকানোর পর ও বলল, আপনি চাইলে আজ বাইরে কোথাও নিয়ে যেতে পারি, একটু হাওয়া খেতে ভালো লাগবে। আমি বললাম, বাইরে গিয়ে কি হবে? ও শান্ত গলায় বলল, আপনি যদি একটু সময়ও আমার পাশে থাকেন, আমার মনে হয় আমি পুরো দিন ভালোভাবে কাজ করতে পারবো। আমি আর উত্তর দিলাম না, কারণ বুঝছিলাম ওর চাওয়াটা শুধু ঘোরা নয়, বরং আরও কাছে থাকার এক অজুহাত। সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম, আকাশে ধীরে ধীরে অন্ধকার নামছিল। ও এসে দাঁড়ালো দূরে, কিন্তু চোখ দিয়ে সেই দূরত্ব এক মুহূর্তেই তুলে দিল। ও বলল, আপনি চাইলে কাল সকালে নদীর ধারে নিয়ে যাব। আমি বললাম, কেন এত চেষ্টা করছো? ও চোখ নামিয়ে আবার তুলল আর বলল, কারণ আপনার মুখে এমন ক্লান্তির ছাপ আছে যা আমার ভালো লাগে না। আপনাকে হালকা লাগুক, এই চাই। ওর কথায় এক ধরনের চাপা আন্তরিকতা ছিল, যার ভেতরে আবার অদ্ভুত অধিকার বোধও লুকিয়েছিল। আমি বললাম, কাল দেখি। ওর চোখে হঠাৎ শান্তির মতো আলো জ্বলে উঠল, যেন আমি কোনো বড় অনুমতি দিয়ে ফেলেছি। রাতে ঘুম এলো না, কারণ মনে হচ্ছিল ও বাড়ির বাইরে নয়, বরং নীরবতার খুব কাছে দাঁড়িয়ে আছে। এটা ভয় নয়, স্বস্তিও নয়, এটা এক ধরনের টান। পরদিন ভোরে দরজা খুলতেই দেখি ও হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে। ও বলল, রওনা দেব? আমি বললাম, ঠিক আছে, কিন্তু বেশি দূরে নয়। ওর মুখে যে নরম আলো দেখলাম, তাতে মনে হলো ওর চাওয়া আরও বেড়ে গেল। আমরা রাস্তায় হাঁটছিলাম, সূর্য ওঠেনি তখনও, আর ওর হাঁটার নিচে অদৃশ্য উত্তেজনা টের পাচ্ছিলাম। ও বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি বললাম, এত তাকাচ্ছ কেন? ও হালকা হাসল আর বলল, কারণ আপনি যা ভাবছেন তা মুখে বলছেন না, কিন্তু আমি বুঝতে পারি। আমি চুপ করে গেলাম। নদীর কাছে পৌঁছে আমি একটু দূরে দাঁড়ালাম, ও দাঁড়ালো পাশে, খুব কাছেও নয় আবার দূরেও নয়। ও বলল, আপনি চাইলে এখানে বসে থাকতে পারেন, কেউ এলে আমি দেখব। আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে দেখবে কেন? ও উত্তর দিল, আপনার দিকে কেউ খারাপভাবে তাকালে আমি থাকতে পারবো না। আমি থমকে গেলাম, কারণ সেই দৃষ্টি তো ঠিক ওরই, কিন্তু ও সেটা স্বীকার করবে না কখনো, বরং উল্টো আমাকে রক্ষা করার ভঙ্গিতে বলল। নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো ওর চোখ আমার গায়ের সাথেই লেগে আছে। ও কাছে এসে নরম স্বরে বলল, আপনি ভয় পাচ্ছেন? আমি বললাম, না। ও বলল, তবে দূরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেন? আমি কোনো উত্তর দিলাম না, কারণ সত্যিই বুঝতে পারছিলাম না আমি ভয় পাচ্ছি নাকি অদ্ভুত কৌতূহলের টানে আটকে যাচ্ছি। নদীর ধারে সেই সকালের নীরবতা আমাকে যতটা শান্ত করার কথা ছিল তার চেয়ে বেশি অস্থির করে দিল, কারণ ও আমার পাশেই দাঁড়িয়েছিল, এমনভাবে যেন কোনো অদৃশ্য সীমানা আঁকছে আমার চারপাশে। আমি দূরে তাকিয়ে থাকতে চাইলেও অনুভব করছিলাম ওর দৃষ্টি আমার গালের রেখা থেকে কাঁধের উপর দিয়ে নিচে নামতে নামতে আবার মুখের দিকে ফিরে আসছে। ওর দৃষ্টি থেকে লুকানো যায় না, এমন এক ভারী অনুভূতি যা শরীর ছুতে হয় না, শুধু উপস্থিতি দিয়েই ঢুকে পড়ে। আমি বললাম, তুমি এত কাছে দাঁড়িয়েছ কেন? ও খুব শান্ত স্বরে বলল, যাতে আপনাকে আলাদা মনে না হয়। কথাটা নিরীহ হলেও তাতে এমন এক নরম চাপা জোর ছিল যা আমি উপেক্ষা করতে পারলাম না। আমি বললাম, তোমার কি মনে হয় আমি একা থাকলে ভয় পাই? ও মাথা নেড়ে বলল, না, কিন্তু আমার একা থাকা কখনো কখনো আপনাকে অস্বস্তি দেয়, সেটা আমি দেখি। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুমি এসব কিভাবে দেখো? ও বলল, আমি প্রতিদিন আপনার হাঁটার ভঙ্গি, চোখের নিচের ক্লান্তি, সন্ধ্যায় চুপচাপ দাঁড়িয়ে থাকার সময় আপনার নিঃশ্বাসের গতি সব দেখি, আর তখন বুঝি আপনি কখনো কখনো নিজের ভেতরেই হারিয়ে যান। এই কথাটা শুনে আমি থমকে গেলাম, কারণ নিজের ভেতরের কোনো অস্থিরতা আমি কাউকে দেখাতে চাইনি। ও বলল, আমি যদি আপনার কাছে থাকতে চাই সেটা খারাপ কিছু না, আপনি চাইলে আমাকে দূরে রাখুন, কিন্তু আমার ইচ্ছে তো বদলাবে না। আমি ওর দিকে তাকালাম আর বুঝলাম ওর দৃষ্টির ভেতর শুধু আকর্ষণই নয়, একটা ভয়ঙ্কর স্থিরতা আছে, যে স্থিরতা বদলায় না। ও বলল, আপনি চাইলে আজ আরও একটু হেঁটে যেতে পারি, দূরে একটা ছোট পথ আছে যেখানে কেউ আসে না, খুব শান্ত লাগে। আমি বললাম, তুমি সবসময় শান্ত জায়গা খুঁজতে বলো কেন? ও বলল, কারণ শব্দে আপনি ক্লান্ত হয়ে যান, আপনি নীরবতা পছন্দ করেন, আর আমি সেই নীরবতার ভেতর আপনার পাশে থাকতে চাই। আমি বললাম, কাছে থেকে কি পাবে তুমি? ও বলল,
জানি না, কিন্তু যতবার দূরে যাই ততবার মনে হয় কিছু একটা ফেলে যাচ্ছি। আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালাম, কিন্তু ওর কথা আমার ভেতরে শব্দের মতো আটকে রইল। তারপর নদীর পাশে আমরা হাঁটতে লাগলাম। পাতার উপর ভেজা শিশিরের শব্দ আর দূরে পাখির ডাকে একটা অদ্ভুত নিস্তব্ধতা তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পরও বলল, আপনি জানেন, আপনাকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল আপনি একা থাকেন, কিন্তু মনটা সবসময় ব্যস্ত। আমি কিছু বললাম না, কারণ ওর কথায় অকারণ সত্য লুকানো থাকে। ও বলল, আমি যদি কখনো আপনার থেকে খুব দূরে চলে যাই তাহলে আপনি কি খেয়াল করবেন? আমি স্থিরভাবে বললাম, তুমি কেন দূরে যাবে? ও শান্ত স্বরে বলল, যদি আপনি বলেন তাহলে যাব, কিন্তু আপনার না বলা কোনো কথাই আমার থেকে লুকানো থাকে না। আমি বললাম, তুমি আমার কথা এত বোঝো কিভাবে? ও বলল, কারণ আমি আপনাকে দেখি, সেইভাবে দেখি যেভাবে হয়তো আপনি নিজেকেও দেখেন না। আমি অনুভব করলাম গলার ভেতর হালকা কম্পন, যেটা আমি লুকাতে চাইছিলাম। ও বলল, আপনার ভয় পাওয়ার কারণ আমি না, আপনার একলা থাকা। এই কথাটা আমাকে এমনভাবে আঘাত করল যেন ও আমার ভেতরের দরজা না খুলেই ভেতরে ঢুকে পড়েছে। ওর পাশে দাঁড়িয়ে আমি এক মুহূর্তের জন্য অনুভব করলাম আমি হয়তো অনেকদিন এমন কারোর সামনে দাঁড়াইনি যে নীরবে আমাকে পড়ে। হঠাৎ বাতাস একটু জোরে বইল, আমার ওড়না উড়ে গিয়ে ওর কাঁধে লাগলো, আর ও সেটা আঙুল দিয়ে ধরা অবস্থায় একটু থেমে বলল, আপনি চাইলে আমি এটা ফেরত দিই? ওর হাত ছুতে না হলেও সেই স্পর্শহীন মুহূর্তটা অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে গেল। আমি বললাম, দাও। ও ধীরে এগিয়ে দিয়ে বলল, আপনি চাইলে আমি দূরে থাকব, কিন্তু আপনি না চাইলে আমি কখনোই দূরে দাঁড়াতে পারবো না। আমি বললাম, তুমি কি বুঝতে পারো না কখন কি করা ঠিক আর কি ভুল? ও বলল, আমি যা করি সব সময় ঠিক নাও হতে পারে, কিন্তু যা চাই তা ভুল নয়। আমি বললাম, চাওয়ারও সীমা থাকে। ও হালকা হেসে বলল, কিন্তু আমার চাওয়া সীমা মানে না। এই কথায় আমার বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে আসার সময় ও আমার হাঁটার গতি মেপে মেপে চলছিল, যেন আমি একটু এগোলেই ও এগোবে, আমি থামলেই ও শ্বাস আটকে দাঁড়াবে। বাড়ির কাছে এসে ও বলল, আজ আপনি একটু হাসছিলেন, আমি দেখেছি। আমি অবাক হয়ে বললাম, কোথায় হাসলাম আমি? ও বলল, সেই সময় যখন আপনি নদীর দিকে তাকাচ্ছিলেন, আপনার ঠোঁটের বাঁক সামান্য নরম হয়েছিল, যদিও আপনি লক্ষ্য করেননি। ওর নজর এত তীক্ষ্ণ কেন এটা আমি বোঝার চেষ্টা করলেও পারি না। ঘরে ঢোকার আগে ও দাঁড়িয়ে রইল আর বলল, যদি আমি আপনার জন্য একদিনও না থাকি তাহলে আপনি কি বুঝতে পারবেন আমি নেই? আমি উত্তর না দিয়েই দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ হলেও মনে হচ্ছিল ও ঠিক অপর পাশে দাঁড়ানো, চোখ দিয়ে দরজার পুরু কাঠ ভেদ করে আমার দিকে তাকিয়ে। রাত গভীর হলে বাতাসের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেই শব্দের ভেতরেও ওর উপস্থিতি যেন নীরব ছায়ার মতো ঘরে ঘুরে বেড়াচ্ছিল। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু মনের ভেতর আলো আধারির মতো ভাসতে লাগলো ওর দৃষ্টি, ওর নীরবতা, আর কাছে থাকার সেই দাবি যা মুখে বলে না, কিন্তু প্রতিদিন এক চুল করে আরো কাছে আসে। পরের দিন সকালটা অদ্ভুতভাবে ভারী ছিল। মনে হচ্ছিল অদৃশ্যভাবে কেউ বাতাসের তাপমাত্রা বদলে দিয়েছে, আর সেই অদল বদলের ভেতরেই ওর উপস্থিতি আরও গভীর হয়ে উঠছে। আমার ঘুম ভাঙতেই শুনলাম উঠোনে ঝাড়ুর শব্দ, কিন্তু সাধারণ দিনের মতো শব্দটা ছন্দময় ছিল না, বরং মনে হচ্ছিল ও ইচ্ছে করে ধীরে ধীরে দিচ্ছে যাতে আমি বুঝে যাই সে আছে। আমি দরজা খুলে বারান্দায় এলাম, আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম দূর থেকে ওর দৃষ্টি এসে আমাকে স্পর্শ করল। স্পর্শ নয়, বরং চিহ্ন রেখে দিল। ও ঝাড়ু দিচ্ছিল, কিন্তু আমি দাঁড়াতেই হাত থেমে গেল, যেন আমার নড়াচড়াই ওর কাজের গতি নিয়ন্ত্রণ করে। আমি বললাম, কাজ করো, থেমে গেলে হবে না। ও হাসল, সেই শান্ত দীর্ঘ স্থির হাসি যা কখনো জোরে হয় না, কিন্তু বুকের ভেতরে ঢুকে বসে থাকে। ও ধীরে বলল, থামলাম কারণ আপনি থেমেছেন। আমি কিছু বললাম না, কারণ এই ধরনের কথার জবাব দেওয়া যায় না। আমি ভিতরে যেতে যাচ্ছিলাম, তখনও বলল, আজ বিকেলে আপনি যদি বের হন তাহলে আমাকে ডাকবেন? আমি অবাক হয়ে বললাম, কেন ডাকব? ও বলল, আপনার পাশে হাঁটতে ভালো লাগে। ভালো লাগে মানে আগে থেকে অন্য রকম ভালো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কারণ এভাবে বলা কথাগুলো অস্বীকার করলেও শোনা যায়। দুপুরে রান্না করার সময়ও ও এমনভাবে দরজার পাশে দাঁড়িয়েছিল যেন আমি তাকালে বুঝে যাবে, আর না তাকালেও ও আমার প্রতিটি নড়াচড়া শোষণ করছে। আমি বললাম, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ও বলল, আপনি আছেন তাই। এটাই উত্তর, সরল, কিন্তু তাতে লুকানো থাকে এমন দাবি যা স্বাভাবিক নয়। খাওয়ার সময় ও টেবিলে গ্লাস রাখতে এসে এমনভাবে তাকালো যেন আমার মুখের ওপর কোনো অদেখা লেখা আছে আর ও সেই লেখা পড়তে চাইছে। আমি বললাম, তোমার কি কোনো কাজ নেই?
ও বলল, কাজ শেষ হলেই তো সময় আমার, আর সেই সময়ের ভেতর আপনি থাকলে সেটা সময় মনে হয় না, মনে হয় কিছু অন্যরকম। আমি জানি না কেন, কিন্তু ওর কথা শুনে মনে হলো বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল, অস্বস্তি আর নরম ভয়ের মিশ্র শব্দে। বিকেলে আমি বারান্দায় বসেছিলাম, আকাশ মেঘলা আর বাতাসে ভারী গন্ধ। ও চুপচাপ এসে দাঁড়ালো আমার পাশে, কিন্তু হাত বা শরীর ছুঁয়ে নয়, শুধু উপস্থিতি নিয়ে। ও বলল, আপনি যদি একটু হাঁটতে চান, আমি যাব। আমি বললাম, আজ বাইরে যাব না। ও বলল, ঠিক আছে, তবে আপনি যদি বারান্দায় থাকেন, আমি এখানেই থাকব। আমি একটু রাগ নিয়ে বললাম, কেন আমার কাছে থাকতেই হবে তোমার? ও মাথা নিচু করল, কিন্তু কণ্ঠে অদ্ভুত শক্তি রেখে বলল, কারণ আপনার থেকে দূরে থাকলে মন থাকে না। আমি অবাক হলাম, কারণ এই কথাগুলো ভয় দেখানোর মতো নয়, কিন্তু সেই ভয় তৈরি করে। আমি বললাম, তোমার এত তাড়া কিসের? ও বলল, তাড়া নেই, কিন্তু সময় অপচয় করতে চাই না। আমি বললাম, সময় কিভাবে অপচয় হয় তোমার? ও বলল, যখন আপনি আমার কাছে নেই তখনই। আমার মনে হলো ওর কথার ভেতর একটা বিপজ্জনক সরলতা আছে, যে সরলতা মানুষকে ভয় দেখায় কারণ তার রংচঙে নয়। ও বলল, আপনি জানেন আমি আপনার কোন দিকে বেশি তাকাই? আমি থেমে গেলাম, আর ও বলল, আমি আপনার মুখ দেখি, কারণ মুখে মানুষ লুকায় সবকিছু, কিন্তু চোখে রেখে দেয় সত্যটা। আমি বললাম, তুমি কি মনে করো আমি কিছু লুকাই? ও বলল, আপনি সব লুকান, আর আমি সব দেখার চেষ্টা করি। কথাটা সরাসরি ছিল, এতটাই সরাসরি যে আমার বুকের ভেতর চাপা কাঁপুনি উঠল। হঠাৎ বৃষ্টি শুরু হলো, হালকা কিন্তু ঘন। আরও বলল, আপনি ভিজবেন, ভেতরে চলুন। আমি বললাম, তুমি যাও, আমি আসছি। ও বলল, না, আপনি ঢোকা পর্যন্ত আমি নড়ব না। আমার মনে হলো এটা যত্ন না, এটা এক ধরনের পাহারা। আমি ভেতরে ঢোকার পরও ও দরজায় দাঁড়িয়ে রইল, আর আমি দরজা ভেজানোর সময়ও দেখলাম সে নড়ল না। বৃষ্টি পড়তে থাকলো, আর ওর সেই স্থির দাঁড়িয়ে থাকা আমাকে এমনভাবে দমবন্ধ করে দিল, যেন কেউ চোখ না সরিয়ে তাকিয়ে আছে আমার দিকে। রাতে ঘর অন্ধকার হওয়ার পরও মনে হচ্ছিল ও বাইরে দাঁড়িয়ে আছে, যদিও আমি জানি ও চলে গেছে, কিন্তু তার উপস্থিতি ঘরের দেওয়ালে ছায়ার মতো থেকে গেল। অন্ধকারে এমন অনুভূতি হচ্ছিল যেন ও আমার শ্বাসের শব্দ পর্যন্ত মনে রাখে। আমি বিছানায় শুয়ে বুঝলাম ও শুধু কাজের ছেলে নয়, সে আমার একাকিত্বে ঢুকে পড়েছে এতটাই নীরবে যে আমি বুঝতেই পারিনি কখন আমার চারপাশে তার উপস্থিতির সীমানা তৈরি হয়ে গেছে, এবং সেই সীমানা ভাঙা যায় কিনা আমি জানি না।